আমি যে নাটকগুলো পরিচালনা করি আমার মধ্যে সেই মেকি জিনিসটা খুব কম থাকে। বাঙালি একমাত্র জাতি যারা কিনা খুব সংস্কৃতি প্রেমী, যারা সংস্কৃতিকে ভালোবাসে। কারণ আমাদের সরকার আবার করেছে কি, আমাদের ট্রেনের কনসেশন তুলে দিয়েছে শিল্পী। এটা খুব, আমি অনস্ক্রিন বলছি, এটা খুব খারাপ লাগার জিনিস। মন্ত্রী কোটার কিন্তু এখনো পর্যন্ত কোটা রয়েছে, শিল্পীদের কোটা উঠে গেছে। শিল্পীরা কিন্তু কোনো কনসেশন পাবে না ট্রেনের যাতায়াত ক্ষেত্রে। এখন ওই রকম একটা ছোট্ট অ্যাডভার্টাইজ দেওয়ার মতো সামর্থ্য কোনো নাট্য দলের নেই যে অ্যাডভার্টাইজটা দেবো একটা মানুষ আসবে। নমস্কার, আজকে আমাদের বিশেষ অতিথি জাতীয় পুরস্কার প্রাপ্ত এবং অভিনেতা ও পরিচালক ডক্টর সাধন পাই। নমস্কার সাধন দা, তোমার সাথে অনেকদিন পর। হ্যাঁ, কেমন আছো? আগে একদম ফাইন অ্যান্ড ফার্স্ট ক্লাস, কারণ আমি তো খারাপ থাকি না, তুই জানিস। ঠিক আছে, ওই সবকিছু মিলিয়ে মিশিয়ে চলছে যেভাবে হোক। তা তোদের খবর কি? আমাদের ভালো, ফাইন। যাই হোক, তোমাকে অনেকদিন বাদে পেয়েছি, তো তোমার থেকে আজকে আমরা জানতে চাইছি তুমি ড্রামার সাথে কতদিন যুক্ত আছো? ড্রামা যদি খুব ভুল না করি 88-89 সম্ভবত, 1988 কি 89 সালে আমার নাটকের গুরু ছিলেন তপন দাস, আরেকজন ছিলেন কল্যাণ চট্টোপাধ্যায়। তাদের হাত ধরেই প্রথম আসা। স্ট্রিট ড্রামা থেকে শুরু আমার, যেটাকে পথনাটিকা বলে, সেখান থেকেই যাত্রাপথ শুরু। আবার টুকটুক করে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করা। তখন তো আমার বয়সটাও খুব অল্প। যাই হোক, আমার গুরুদের হাত ধরে আস্তে আস্তে এগিয়ে চলা। এখন ওই সবকিছুর মধ্যে ড্রামাটা না হলে, ড্রামাটা একটা আমার নিঃশ্বাস যাকে বলে, মানে সবকিছুর মধ্যে ড্রামাটা না হলে মানে লাইফটা ঠিক ড্রামাটিক হয় না। যার জন্য এখন চালিয়ে যাচ্ছি, যতদিন চলে চলুক। আকৃষ্টটা হলে কি করে ড্রামার প্রতি? আকৃষ্ট, আকর্ষণ বলতে অ্যাকচুয়ালি আমি খুব ছোটবেলা থেকেই ড্রামাটা আমি দেখি। এখন তো সেই অর্থে ড্রামাটা বিশেষভাবে দেখা যায় না। খুব বেশি হলে এই শহর অঞ্চলে, বিশেষ করে ওই হয়তো কোনো ভালো ভালো একটা প্রেক্ষাগৃহ হলো, সেখানে একটা নাট্য উৎসব হচ্ছে, সেখানে একটা বিশাল হয়তো 4 দিন 5 দিন বা 7 দিন ব্যাপী একটা ড্রামা কম্পিটিশন বা ড্রামা শো। এছাড়া নাটক বিশেষ দেখা যায় না, যেটা আমরা ছেলেবেলায় পথনাটিকা থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে সবার একটা আগ্রহ ছিল, সবার একটা মানে কি বলবো, মানে এর প্রতি একটা প্রেম ভালোবাসা ছিল ছোটবেলা থেকে। সেটাও আমি দেখে এসেছি, সেইভাবেই ইন্টারেস্টটা আস্তে আস্তে গ্রো করেছে। কারণ এটা আমার কাছে একটা প্যাশন ছিল, আমার একটা ভালো লাগা ভালোবাসা ছিল আর কি, সেখান থেকেই আসা। কোন চরিত্রে তোমার অভিনয় করতে বেশি ভালো লাগে? খুব কঠিন প্রশ্ন। নেগেটিভ চরিত্র, পজিটিভ চরিত্র? ব্যাপারটা হচ্ছে কি, আমার কাছে ড্রামাটা ভালো লাগে। ড্রামায় কোন চরিত্রে অভিনয় করছি ইট ইজ ডাজ নট ম্যাটার। যেমন আমি সব থেকে বেশি ফেমাস হয়েছিলাম নেগেটিভ চরিত্রতেই। তাও বলে রাখি, আমারই এক সহকর্মী আছে তন্ময় মণ্ডল, তারই স্ক্রিপ্ট ল্যান্ডমাইন, সেখানে আমি নেগেটিভ রোল করেছি। তারই স্ক্রিপ্ট ছিল কৈলাসী কেলেঙ্কারি, আরো অনেকগুলো স্ক্রিপ্ট আছে, অভিমন্যু আছে, যেগুলো আমি ডিরেকশন দিই বা আমার পরিচালনায় হয়, কিন্তু আমি নিজেও অভিনয় করেছি। ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অভিনয় করেছি, ভালো লেগেছে। কিন্তু তার আগে কিন্তু আমি প্রথমেই এই জায়গাতেই ফার্স্ট আমি নেগেটিভ রোল করেছি। তার আগে আমি কখনো নেগেটিভ রোল করিনি। তারপরে তার প্রথম দিকে তো আমি সাইড রোল করতাম, মুখভূমিকা বেশ কিছু অভিনয় করেছি। মজা দুটোতেই আছে। এবার কে কোনটাকে কিভাবে ক্যারি করবে সেটা সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তবে ড্রামাটাকে আমার ভালো লাগে, অভিনয়টা ভালো লাগে। এবার সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক, ওটা আমি কোনোদিন ভেবে দেখিনি। তুমি তো এত বছর ধরে যুক্ত আছো, তো রিসেন্ট তো টেকনোলজি অনেক এগিয়ে গেছে। টেকনোলজি তো মানে সেটা থেমে নেই। বিভিন্ন সময় তুমি বিভিন্ন কিছু দেখেছো, শিখেছো। তো তুমি যখন শুরু করেছিলে আর বর্তমান সময়ে এই ডিফারেন্সটা কি হয়েছে? টেকনোলজির ডিফারেন্স অনেক কিছু হয়েছে। যেমন ছোটবেলায় যখন পড়তাম তখন দেখা যেত মুখের কাছে একটা চোঙা ঝুলে থাকতো,
তো আমাদের নাট্যগুরু যারা রয়েছেন তারা অভিনয়ের পাশাপাশি আমাদেরকে তারা শেখাতেন যে কিভাবে মাইক ক্যাচ করতে হয়। কারণ কি, ওই কয়েকটা চোঙা কয়েক জায়গায় ঝুলে আছে, কয়েকটা মাইক্রোফোন কয়েক জায়গায় ঝুলে আছে। আমি একটা ব্যাক স্টেজ থেকে হোক বা মিড স্টেজ থেকে হোক বা একটা কর্নার স্টেজ থেকে হোক, যখন আমি কোনো ডায়ালগ শো করছি, সেটা মাইকে কতটা যাচ্ছে, মাইকের মাধ্যমে কতটা অডিয়েন্সের কাছে আসছে, এই ব্যাপারটা এই বর্তমান যুগে অনেকটা ইজি হয়ে গেছে। যেমন এই এখন আমরা ইন্টারভিউ দিচ্ছি, আমাদের কাছে ছোট্ট একটা কলার মাইক রয়েছে। এই টাইপের অনেক ধরনের টেকনোলজি। যেমন আমরা যখন আগে অভিনয় করতাম, লাইট নিয়ে একটা বড় সমস্যা হতো। সে বিশাল বড় বড় লাইট নিয়ে, তার ভাড়াও বিশাল ছিল, তার টেকনিশিয়ান, মানে একটা হ্যাপাজার্ড অবস্থা। যেটা বর্তমানে এটা অনেকটা ইজি হয়ে গেছে। শুধু তাই না, বিশেষ করে যে ধরনের প্রেক্ষাগৃহ যেগুলো আমাদের তৈরি হচ্ছে এখন, সত্যি সরকার সেখানে খুব মনোনিবেশ করে এবং নাট্য উপযোগী, যদিও নাটক করার মানুষ খুব কমে গেছে, কিন্তু নাট্য উপযোগী, সেখানে লাইটিং ফিটিংস থেকে শুরু করে সাউন্ড ক্যাপচারিং, শব্দ থেকে শুরু করে পুরো ম্যাটারটা না অনেক ডেভেলপ করেছে। যার জন্য হয়েছে কি, শিল্পীদের অনেকটা সুবিধে হয়েছে। কিন্তু অভিনয়ে পার্টের সঙ্গে টেকনোলজি তো কোনো সম্পর্ক নেই। অভিনয়ের জায়গাতেই রয়ে গেছে। কিন্তু সত্যি টেকনোলজি অনেক উন্নতি হয়েছে এবং আমাদের এখন বর্তমানে অভিনয় করতে অনেক সুবিধে হয়। কারণ আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় না। আমরা খুব ফ্রিলি অভিনয় করতে পারি, যে ওইখানেই দাঁড়াতে হবে, ওইখান থেকেই থ্রো করতে হবে, এই ম্যাটারগুলো এখন আর কাজ করে না। এখন আমরা খুব স্মুথলি কাজগুলো করতে পারি, কারণ এখন বিশেষ করে শব্দের টেকনোলজিটা অনেক ভালো হয়েছে, অনেক। এখন এই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এসেছে, তো ওয়েব সিরিজ গুলো হচ্ছে, মেন স্ট্রিম এখন থিয়েটার তো প্রায় হারিয়েই গেছে একদমই। হ্যাঁ, তো এই সম্পর্কে তুমি কি বলতে চাও? ব্যাপারটা হচ্ছে গিয়ে, ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, এদের একটা চ্যালেঞ্জ আছে। সেটা হচ্ছে গিয়ে প্রচার পাওয়া। ভিউয়ার্স না হলে তাদের ইনকাম আসবে না। যারা নাটক করে তাদের কাছেও একটাই চ্যালেঞ্জ রয়েছে, প্রচার পাওয়া। সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে গিয়ে আমরা যারা নাটক করি, আমাদের ওই ওটিটি প্ল্যাটফর্মের মতো অত বিগ প্ল্যাটফর্ম আমাদের নেই। আমাদের খুব মুষ্টিমেয় কয়েকটা প্ল্যাটফর্ম আমরা পাই, সেখানে মুষ্টিমেয় কিছু দর্শক পাই। ওটিটি প্ল্যাটফর্ম হয় কি, একসঙ্গে প্রচুর মানুষ জিনিসটাকে দেখতে পাচ্ছে। প্রবলেমটা কোথায় জানিস তো? প্রবলেমটা হচ্ছে, নাটক দেখতে গেলে যখন আমরা প্রেক্ষাগৃহে নাটক দেখি, তখন একটা দর্শকের সঙ্গে অভিনেতা, অভিনেত্রী বা যারা কাজ করছেন শিল্পীদের একটা ডাইরেক্ট কানেকশন হয়। আমার এক্সপ্রেশন, আমার ফিলিংস, আমি কি ভাবছি, আমি কি ভাবাতে চাইছি, আমি না সেই বুঝে তাকে ভাবাতে পারি, মানুষকে মোটিভেট করতে পারি। খুব সহজে মানুষকে না বোঝানো যায়, মোটিভেট করা যায়। ওটিটি প্ল্যাটফর্মটা হচ্ছে গিয়ে, শোবার সময় 10 মিনিট দেখলাম, কালকে সকালবেলা অফিস যাওয়ার সময় ট্রেনে না 10 মিনিট দেখে নেবো, ও দেখা যাক পরে আবার দেখে নেবো, এই পর্যন্ত পজ করা রইল। আলটিমেট তাদের বিষয়বস্তু, তারা কি বলতে চাইছে, সেটা বোধগম্য হতে গেলে সেটা আমাকে 10 বার দেখতে হবে, কারণ আমি একটানা জিনিসটাকে দেখছি না। খুব কম মানুষ আছে যারা একটানা কোনো সিরিজ দেখছে। আর এখন আবার হয়ে গেছে ওয়েব সিরিজ। একটা ওয়েব সিরিজের ফার্স্ট পার্টটা চালু হলো, দেখা গেল সেই ওয়েব সিরিজের লাস্ট পার্টটা 10টা এপিসোড পরে গিয়ে শেষ হলো। 10টা এপিসোড পরে গিয়ে যখন আমি ভাবনা চিন্তা করছি ফার্স্ট পার্টটা কি ছিল, খুব মাইন্ডলি যদি আমি চিন্তা করি, দেখা যায় ফার্স্ট পার্টের সঙ্গে লাস্ট পার্টের কোনো মিল নেই। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি। সবচেয়ে বড় হচ্ছে এইগুলোকে না, মানে ক্যালকুলেশন করাটা টু মাচ টাফ। তার বক্তব্যটাকে অ্যাবজর্ব করা, তার বক্তব্যটাকে নেওয়া, নিয়ে অ্যাকচুয়ালি নাটক, অভিনয় বা এই জাতীয় জিনিসগুলো কিসের জন্য? শিক্ষা দেওয়ার জন্য। আমি তো কিছু শিখবো, যারা করছে তারা কিছু শেখাবে। তাই ওটিটি প্ল্যাটফর্ম হোক, ওয়েব সিরিজ হোক, আমি যদি সেখান থেকে কিছু জানতেই, শুধুমাত্র একটা এন্টারটেইন হল, কিন্তু কিছু যদি শিখতে না পারলাম, জানতে না পারলাম, সমাজে যদি সেটা কোনো কাজেই না লাগলো, শুধু এন্টারটেনমেন্ট হলো, সেটা তো সম্পূর্ণ ভিন্ন বিষয়। কিন্তু নাটক কিন্তু তা নয়, থিয়েটার তা নয়, বা যাত্রাপালাও কিন্তু তা নয়। কারণ এদের একটা সামাজিক বার্তা আছে। সেটা পলিটিক্যাল হতে পারে, সেটা সমাজে যে কোনো ইস্যু হতে পারে, যে কোনো বিষয়ভিত্তিক হতে পারে, এবং সেটা কিন্তু অন দ্য স্টেজ ওই আধ ঘন্টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময়ের মধ্যে মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে আমরা সুন্দরভাবে সেখান থেকে একটা রেজাল্ট। আমার যদি 100 জন মানুষ আছে, তার মধ্যে যদি 2 জন মানুষও যদি মন দিয়ে একটা নাটক বা একটা থিয়েটার বা একটা যাত্রা দেখে, সে সেখান থেকে কিছু নির্যাস নিয়ে আসতে পারে, যেটা ওটিটি বা ওয়েব সিরিজে হবে না।
ওটিটি ওয়েব সিরিজটা কিন্তু সম্পূর্ণ এন্টারটেইনিং পার্ট একটা, সেটা কখনোই কিন্তু কোনো বার্তা ক্যারি করে না। এটা আমার মত, এবার জানি না একেকজন একরকম মত হবে, ভিন্ন লোকে ভিন্ন মত হবে, এই আর কি। এতদিন ধরে যে ডামার সাথে তুমি আছো, তো বিভিন্ন চরিত্র তো তুমি করেছো, বিভিন্ন রকমের চরিত্র করেছো, তো এই চরিত্রগুলো পার্টিকুলার যখন করেছো তখন নতুন করে কি কিছু শিখতে হয়েছে তোমাকে? আমার নাটকে যেসব স্টুডেন্টগুলো আসে, মাঝখানে একটু বলে রাখি, আমি যে এখন পরিচালনা করি, আমি যাদের নিয়ে কাজ করি, আমি নতুনদের নিয়ে কাজ করতে ভীষণ পছন্দ করি। কারণ কি, তাদের মধ্যে প্রথম কথা একটা আগ্রহ থাকে, দ্বিতীয় কথা হচ্ছে তারা একটা কাঁচামাটির দলা হয়। আমি ইচ্ছা খুশি মতো মূর্তিটা তৈরি করে নিতে পারি, যে আমি তাকে কিভাবে তৈরি করতে চাই আমি তৈরি করতে পারি। বাকি হলো শেখা, আমি এখনো শিখি। শেখা বলতে কি, আমি একটা এক্সাম্পল দিই। যখন ছোট ছিলাম, কোনো অন্যায় কাজ করেছি, মাকে বাবাকে বোঝাতে হবে, আমি কিন্তু মাকে বাবাকে বুঝিয়েছি। সেটা কিন্তু আমার রিয়েলিটি ছিল না, সেটা আমার একটা অভিনয় ছিল। আমি আমার অজান্তে একটা অভিনয় করে মা বাবাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। যৌবন এলো, কোনো অন্যায় কাজ করেছি, প্রেম করেছি, ধরা পড়েছি, বাবা মাকে বোঝাতে হবে, সেখানেও একটা অভিনয় ছিল আমার। বিয়ে করেছি, বউ হয়তো কিছু একটা আনতে বলেছে, আমার স্ত্রী হয়তো বাজার থেকে কিছু একটা আনতে বলেছে, সেটা আনতে ভুলে গেছি, বউ যখন সেটা আমাকে চার্জ করছে তাকে বোঝানো, সেটা একটা অভিনয় রয়েছে। তো আমরা না জন্মকাল থেকে মৃত্যু পর্যন্ত অভিনয়টা ঘিরে রয়েছি, অজান্তেই এটা হয়ে যায়, আমরা অজান্তে করে ফেলি। এবার অভিনয়টাকে অভিনয় হিসেবে, অর্থাৎ আমাকে অভিনয় করতে হবে, অ্যাক্ট করতে হবে, এটা ভেবে যখনই কেউ প্ল্যাটফর্মে নামবে না, সেটা একটা কি বলবো, সেটা একটা মুখোশ হয়, এটা একটা 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 হাস্যকর বিষয় তৈরি হয়, রিয়েলিটিটা থাকে না, তার মধ্যে রিয়েলিটি থাকে না। কাজেই এখানে শেখার আছে, অবশ্যই শেখার আছে, কিন্তু শেখার থেকে বেশি বিষয়, মানে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে গিয়ে, আমি সারা জীবন যেটা করে এসেছি আমি সেইটুকুনিকে খালি উপস্থাপন করব। আমি যা আমি তাই, ওই সত্তাটাকে না হারিয়ে, ওই সত্তার মধ্যে থেকে আমার ডিরেক্টর, আমার পরিচালক যে জিনিসটা চাইছে সেইটুকুনি খালি বহিঃপ্রকাশ করা। শিখতে তো অবশ্যই হয়, রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু, যেমন আমাকে যদি, আমি কাউকে অপমান করে বা ছোট করে কথাটা বলছি না, আমাকে যদি এই মুহূর্তে একটা অন্ধের চরিত্র দেওয়া হয়, তা আমি তো অন্ধত্ব নিয়ে কোনোদিন বাবা মার সঙ্গে অভিনয় করিনি। তা আমাকে তো তার অ্যাক্টিভিটিস কি রয়েছে, সে কিভাবে একটা জিনিসকে রিয়েলাইজ করে, সে এটাকে স্পর্শ করে কিভাবে বুঝবো ওই জিনিসটা কি, এই যে ফিলিংসটা, এটা শিখতে হয়। কারণ ওটা আমি বাবা মার সঙ্গে কোনোদিন করিনি। একটা ডেফ অ্যান্ড ডাম, একটা বোবা মানুষ বা একটা কানে শুনতে পায় না এমন মানুষ, যদি আমাকে কেউ একটা অভিনয় এরকম চরিত্র দেয় যে আমি কানে কম শুনি, এটা শিখতে হয়। কারণ কি, যখনই আমাকে তুই কিছু একটা বলবি, তার একটা এক্সপ্রেশন হবে, যে আমি কানে কম শুনি, তার একটা এক্সপ্রেশন আছে, সেটা শিখতে হয়, অবশ্যই শিখতে হয়। কিন্তু ইনবর্ন আমাদের মধ্যে কিছু থাকে, সেইটাকে হাতিয়ার করে পরে স্টেপে যাওয়া। বাংলা থিয়েটার এখন কতটা চ্যালেঞ্জের মধ্যে? বাংলা থিয়েটার অবশ্যই চ্যালেঞ্জেবল। ওই যে বললাম, বিভিন্ন প্রেক্ষাগৃহে যা দেখি, হয়তো 3টে নাটক হচ্ছে, 3টে নাটকে 30 জন কর্মী রয়েছে, সেই 30 জন কর্মী তার পরিবারে 2 জন করে হলে পরে 60 জন লোক ওই দর্শক আসনে দেখা যায়, বাইরের লোক দেখা যায় না। আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে এটা, কারো হাতে না সময় নেই। হ্যাঁ, এই নাটকটাকে নিয়ে তুমি যদি একটা ওয়েব সিরিজ করে দাও, তুমি যদি সিরিয়াল করে দাও, সে ওই রকম বাথরুমে গিয়ে দেখবে, শুতে বসে দেখবে, ট্রেনে যেতে যেতে দেখবে। কিন্তু প্রেক্ষাগৃহে গিয়ে নাটক দেখা, এটা আজকে প্রায় হারিয়ে যেতেই বসেছে, দেখা যায় না। তুমি যখন শুরু করেছিলে সেই সময় যে দর্শক আর এখন যে দর্শক, আমি সব থেকে ভালো মনে পড়ে আমার নাট্যগুরু তপন দাস, তার একটা নাটক আমি করেছিলাম, কতগুলো শো করেছি আমি এখন বলতে পারবো না, মানে অগন্তি শো করেছিলাম। যেমন আমি গিরিশ মঞ্চে গিয়েছি, গিরিশ মঞ্চে গিয়ে শো করেছি, প্রথম দৃশ্যটাই আমার ছিল ফ্রন্ট স্টেজে, একদম কার্টনটা রয়েছে, কার্টনের সামনে আমার অভিনয়টা ছিল। তো আমি এবং আমার সঙ্গে রানাদা বলে একজন আমার সহকর্মী বা সহশিল্পী ছিলেন, আমরা দুজনে প্রথম ডায়ালগ ট্রেনিংটা আমাদের রয়েছে। দাঁড়িয়ে যখন লাইটটা মুখের ওপর পড়লো, দর্শক আসন টোটালি ডার্কের মধ্যে রয়েছে, তো পিছন দিকে একটা টিম টিম করে আলো জ্বলছে, আমি খুব আনন্দ পেয়েছিলাম।
একটা সিটও ফাঁকা ছিল না। আর গিরিশ মঞ্চে একটা তখন সবচেয়ে বড় ট্রাবল ছিল যে ফ্রন্ট স্টেজ আর দর্শক আসনের প্রথম সারিটা, ওই দুটোর মাঝখানে ডিস্টেন্সটা খুব কম ছিল, যার জন্য অনেক শিল্পীর অভিনয় করতে খুব অসুবিধাও হতো। কারণ কি, আমাদের আই কন্ট্যাক্ট হলে পরে না আমাদের খুব প্রবলেম হয়, আমরা চেষ্টা করি, ফোকাসটা হারিয়ে যায়, ওইখানে ওই প্রবলেমটা ছিল। তো এরকম আমি বহু বলতে পারি, যেমন বেলুড়ে শো করতে গিয়েছি, বেলুড়ের কথা বাদ দিয়ে আমার সব থেকে ভালো লেগেছে ওয়েস্ট বেঙ্গলে, তো এরকম কথা বলছি, রিসেন্টলি আমি ইয়েতে গেলাম, কটকে গেলাম, আমার দল নিয়ে কটকে গেলাম। একটা ছোট্ট, হ্যাঁ একটা ছোট্ট প্ল্যাটফর্ম, ছোট্ট জায়গার মধ্যে সুন্দর তারা ব্যবস্থা করেছে। মেরেকেটে হয়তো 200 লোক বসবে কিনা সন্দেহ আছে, আমি দেখেছি সেখানে 200 লোক তো বসে আছেই সেই চাটাই পেতে, শুধু তাই নয় তার বাইরেও কিন্তু লোক, অগন্তি লোক দাঁড়িয়ে আছে। আমি জানি না যেটা বাংলা নাটক বলে সবাই দেখতে এসছে উৎসাহ সহকারে, যে কলকাতা থেকে দল এসছে তার জন্য এসছে, নাকি সত্যি তারা নাট্যপ্রেমী, এটা আমার জানা নেই। তবে আমি সেখানে দেখেছি, যেটা আমি বেঙ্গলে তো এখন দেখতে পাই না। বেঙ্গলে ডেকে ডেকে নিয়ে আসতে হয় যে আমার নাটক আছে, আপনি আসবেন। আমরা একটু কান পাতলেই দেখবো আমাদের গলিতে গলিতে এখন মাইকে প্রচার হয়, অমুক জায়গায় নাটক চলছে, আপনি আসবেন। আগে পোস্টারিং ছিল, আগে খবরের কাগজে একটা করে অ্যাডভার্টাইজ ছিল। আমি নিজেও, আমার মনে আছে, ছোট্ট খবরের কাগজে, আনন্দবাজার পত্রিকা, ছোট্ট এইটুকুনি জায়গায় অমুক নাট্য একাডেমি, অমুক নাটক, চলে যেতাম। এখন ওইরকম একটা ছোট্ট অ্যাডভার্টাইজ দেওয়ার মতো সামর্থ্য কোনো নাট্য দলের নেই, যে অ্যাডভার্টাইজটা দেবো একটা মানুষ আসবে। আর অ্যাডভার্টাইজটা দিয়ে যদি সে প্রেক্ষাগৃহে করেও, তার ওই অ্যাডভার্টাইজমেন্টের পয়সাটাকে উঠবে না। তুমি যে বলছো যে অনেক নাটক পরিচালনা করছো, তো নেক্সট তোমার কি প্ল্যান আছে? নেক্সট আরো একটা প্লট চলছে আমার, সেটা আমি কথার মাঝখানে একবার তার নামটা উল্লেখ করেছি, অভিমন্য বলে, তার প্ল্যানিং চলছে, ওটা খুব শীঘ্রই আমরা লঞ্চ করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি, নাটক ভালোবাসি, সব ঠিক আছে, মাঝে না কখনো কখনো না নিজেকেই কেমন লাগে, কারণ কি এত পরিশ্রম করে করছিটা কার জন্য, সেই দর্শক, সেই রকম মনের দর্শক পাওয়া যায় না। হ্যাঁ, বিভিন্ন জায়গায় কম্পিটিশন, আমি নাটকের দৌলতে ভারতবর্ষে বহু জায়গায় আমি ঘুরে বেরিয়েছি, আমি অনেক রকম দর্শক দেখেছি। বেঙ্গলের দর্শক সব থেকে ভালো, এটা ফ্যাক্ট, কিন্তু সেই ভালোটা আজকের ডেটে দাঁড়িয়ে কতটা ভালো, এটা সত্যি খুব উদ্বেগজনক, খুব চিন্তার বিষয়। যে মানে নাটকটা আগামী দিনে হয়তো খুব কঠিন জায়গায় আসছে, যে এরপর হয়তো খুঁজে পাওয়া যাবে না নাটক জিনিসটাকে। তো যাই হোক, তো যে কথাটা আসছিলাম, যে চিন্তা ভাবনা রয়েছে, প্রজেক্ট রয়েছে, আমরা করব। অলরেডি তন্ময় মণ্ডলের অলরেডি একটা স্ক্রিপ্ট আসছে, আর তন্ময় মণ্ডলের কথা বারবার বলছি কারণ ওর স্ক্রিপ্টে কাজ করতে আমার খুব ভালো লাগে, কারণ ও সমাজের খুঁটিনাটি বিষয়গুলোকে এত সুন্দরভাবে নাটকের মাধ্যমে তুলে ধরে। আমরা যে নাটকগুলো দেখি, আমাদের নাটকের মধ্যে কিন্তু, আমি যে নাটকগুলো পরিচালনা করি, আমার মধ্যে সেই মেকি জিনিসটা খুব কম থাকে। যেমন একটা হোম অ্যাটমসফিয়ার করছি, তার জন্য একটা ফলস জানালা আমার প্রয়োজন না হলে আমি কিন্তু ফলস জানালাটা দিই না। দেখা গেল জানালার ওপার থেকে কোনো বিষয়বস্তু আছে, সেখানে ফলস জানালা ব্যবহার করি, আদার কিন্তু ব্যবহার করি না। আমার যতটুকু সরঞ্জাম দরকার আমি ততটুকু সরঞ্জাম, কারণ প্রথম কথা হচ্ছে গিয়ে মানি ফ্যাক্টর, সেকেন্ড ব্যাপার হচ্ছে গিয়ে ম্যান পাওয়ার, কারণ এখন অত উৎসাহী মানুষ পাওয়া যায় না। দেখা গেল নাটকের চরিত্র 9 জন, আমি 9 জনকেই পেলাম, আমি 10 জন কিন্তু পাই না, যে একটা এক্সট্রা কাউকে, কারণ সবাই আসে, তাহলে আমাকে একটু সুযোগ দেবে তো। যেমন আমরা যেটা করতাম, বা আমাদের সময় যেটা ছিল, নাটক করতাম, দলের সঙ্গে ছিলাম, আমার এমন হয়েছে প্রায় 1 বছর 1.5 বছর আমি কোনো কাজই পাইনি, কিন্তু জিনিসপত্র ক্যারি করা, দলের সঙ্গে থাকা, সাপোর্ট হিসেবে, সেটা কিন্তু আমরা করেছি, যেটা কিন্তু আজকালকার ছেলেপুলেদের মধ্যে নেই। তারা মোবাইল থেকেই বেরোতে পারছে না, নাটকটা দেখবে কখন, কারণ এই শিক্ষাটা তো আমরা দিতে পারছি না। আজকে এর জন্য পিতামাতাদের একটুখানি চিন্তা ভাবনা করা দরকার আছে। আমরা পিতামাতারা যারা আছি, একটা ছুটির দিন তো নিশ্চয়ই আমাদের সপ্তাহে থাকে। আমি আমার সন্তানটাকে যদি ছোট থেকেই যদি একটা প্রেক্ষাগৃহে যাই, গিয়ে যদি 2টো নাটক দেখি,
প্রথম কথা হচ্ছে তার সাংস্কৃতিক চিন্তা ভাবনাটা উন্নত হয়। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে মানুষ গড়বেই বা মানুষ হবেই সেই গ্যারান্টি আমি দিচ্ছি না, কিন্তু কিছু ভালো চিন্তা ভাবনা তো তৈরি হতে পারে তার মধ্যে। কিন্তু আমার পিতামাতারা সেই জায়গাটাই দিই না, সেই সময়টাই দেওয়ার মতো আগ্রহ আমাদের নেই, কারণ আমরা নিজেরাই ব্যস্ত। তো যাই হোক, এখন চলছে, প্রজেক্ট আছে, প্রজেক্ট চলছে, খুব শিগগিরই আসবে। এবং আমাদের রিসেন্টলি একটা কল আছে গোয়া থেকে, কিন্তু হয়তো আমরা যেতে পারবো না, কারণ আমাদের সরকার আবার করেছে কি, আমাদের ট্রেনে কনসেশন তুলে দিয়েছে শিল্পীদের। এটা খুব আমি অনস্ক্রিন বলছি, এটা খুব খারাপ লাগার জিনিস। মন্ত্রী কোঠার কিন্তু এখনো পর্যন্ত কোঠা রয়েছে, শিল্পীদের কোটা উঠে গেছে। শিল্পীরা কিন্তু কোনো কনসেশন পাবে না ট্রেনে যাতায়াত ক্ষেত্রে। তাহলে শিল্পীরা কোন ঠাসা কোনখানটায় হচ্ছে? আজকে তুই শিল্পীকে কেউ মাসে 500 টাকা দিচ্ছে কি 2000 টাকা দিচ্ছে, তা দিয়ে কিন্তু তার সংসার চলে না। আর সে তার জন্য শিল্পী তৈরি হয়নি, সে শিল্পী তৈরি হয়েছে তার একটা সত্তা থেকে, তার একটা উদ্দেশ্য রয়েছে। কিন্তু সেইটা যে আমি ভারতবর্ষে ছড়িয়ে দেব, তার প্ল্যাটফর্মটা কোথায়? আমাকে কেউ স্পন্সর করবে না, কারণ আমি নামি দামি কেউ নই, আমাকে কেউ চেনে না, আমার ফেস কেউ দেখেনি কোনোদিন, তাহলে আমি নামি দামি কেউ নই। মানে নতুন প্রতিভা উঠে আসার পর এটা একটা প্রতিবন্ধকতা, ভীষণ ভাবে প্রতিবন্ধকতা। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই যে বললাম যে আমি যাদেরকে নিয়ে কাজ করি তাদেরকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে আসি, পরিষ্কার কথা বলছি, তাদের একবেলার চা খাওয়ার পয়সাটুকু থাকে না। সে নিশ্চয়ই 1000-2000 টাকা খরচা করে সে নিশ্চয়ই ওখানে যাবে না। আমি যে নিয়ে যাব 10 জন 15 জনের যে টিম নিয়ে যাব, আমার পক্ষে 15-30 হাজার টাকা খরচা করা সম্ভব নয়। তাহলে আমি যাবোটা কোথায়? তাহলে আমাকে জিনিসটা বন্ধ রাখতে হবে। আমি যদি এখানে কোনো প্রেক্ষাগৃহে ভাড়া নিয়েও করতে থাকি, একটা প্রেক্ষাগৃহে ভাড়া নিতে গেলে ন্যূনতম 2 থেকে 3 হাজার টাকা ভাড়া নেবে। সব থেকে খারাপ প্রেক্ষাগৃহের কথা বলছি, ভালোগুলোর কথা তো বাদই দিলাম। তাহলে 2 থেকে 3 হাজার টাকা রইলো, প্লাস প্রোডাকশন কস্ট একটা থাকে, সবকিছু মিলিয়ে বিষয়টা যে জায়গায় যায় সেখানে আমার পক্ষে সম্ভব নয়। ক্লাবে মঞ্চ করে করব, সেখানে আমাদের নাটক আমাদেরকেই দেখতে হবে, পাড়ার কেউ আসবে না। প্রবলেমটা এখানে, যার জন্য আস্তে আস্তে এই জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে। অদূর ভবিষ্যতে এইটাই হবে যে শিল্পীরা ঘরে বসে বসে 500 টাকা করে পাবে, ভাই তোমরা ঘরে বসে থাকো, তোমাদের শিল্প সত্তা বলে আর কিছু থাকবে না। যে করে ছৌ আস্তে আস্তে বিদায় নিয়েছে, বাউল আস্তে আস্তে বিদায় নিচ্ছে, এভাবে আস্তে আস্তে সবই বিদায় নেবে। আমরা একটা সময় জীবনমুখী গান নিয়ে তো খুব নাচানাচি করতাম। আজকে কেউ বুকে হাত দিয়ে বলুক তো জীবনমুখী গান আছে কটা? বাংলা ব্যান্ডের অবস্থা তো খুব, বাংলা ব্যান্ড আছে কটা? কারণ কি, একটা প্ল্যাটফর্ম দরকার আছে, প্রত্যেকেরই একটা প্ল্যাটফর্ম দরকার আছে। শুধু ভাতাতে সবকিছু হয় না। শিল্পকে বিকশিত করতে গেলে তার একটা ব্যাকবোন, একটা ব্যাক সাপোর্ট দরকার আছে। এই সাপোর্টটা দেবে কে? সবাই এখন গিভ অ্যান্ড টেক পলিসি খোঁজে, সবাই খোঁজে আমি দেবো, আমি কি পাবো। ভাবো, নিশ্চয়ই ভাবো, তুমি দিলে তুমি কি পাবে। আরে বাবা, তুমি কি সব জায়গায় সেই জিনিসটা ভাবো যে আমি দিলে কি পাবো? সেটা তো নয়। একটু এগিয়ে আসতে প্রবলেম কোথায়? দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের উদ্দেশ্যে বলার মতো তেমন কিছু নেই, শুধু সব দর্শককে একটা আবেদন করব, আপনারা দিনের শেষে অর্থাৎ সপ্তাহের শেষে, সপ্তাহান্তে যখন ছুটি দিন থাকবে না, আপনার সপরিবারে আপনার সন্তানকে নিয়ে সপরিবারে আপনার নাটক দেখুন। একটু খোঁজ খবর নিন না আশেপাশে কোথায় নাটক হয়। যদি একান্ত তাও না হয়, আর কিছু না হোক, নাট্যশিল্পীদের একটু এনকারেজ করুন। কারণ সত্যি নাটকটা হারিয়ে যাচ্ছে। আর নাটক এমন একটা প্ল্যাটফর্ম, থিয়েটার এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে কিনা সমাজের সঙ্গে আপনার ডাইরেক্ট একটা সম্পর্ক তৈরি করে বা একটা ডাইরেক্ট কানেকশন তৈরি করার দায়িত্ব কিন্তু নেয় শিল্পকর্মীরা, এই নাট্যকর্মীরা। তো আপনারা নাটকটা দেখুন। আর একটা কথা কি জানেন তো, ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ সারা জীবনের জন্য থাকবে। আপনার বয়সকালে, বার্ধক্যকালে, আপনার যখন মনে হবে, আপনি আপনার অবসর সময় আপনি এগুলো দেখতে পারবেন। তার জন্য সপ্তাহে 6টা দিন থাকবে। নাটক কিন্তু থাকবে না। নাটক একবারই হয়, কয়েক ঘন্টার তো ব্যাপার, যান না একটু বাদাম ভাজা কিনে নিয়ে খেতে খেতে দেখুন না। হারিয়ে তো যাচ্ছে, একবার চেষ্টা করে দেখি, সবাই মিলে করে দেখি। আমাদের তো বাঙালি হিসেবে চেষ্টা করে দেখতে দোষটা কোথায়? কারণ গোটা পৃথিবীতে, এটা আমার শোনা কথা,
বাঙালি একমাত্র জাতি যারা কিনা খুব সংস্কৃতি প্রেমী, যারা সংস্কৃতিকে ভালোবাসে। এই বিশ্বাস আমার আজও আছে যে আমরা সত্যি সংস্কৃতিকে ভালোবাসি। তাই এখনো পর্যন্ত আমাদের পাড়ার ছোট্ট একটা ক্লাবেও কিন্তু রবীন্দ্র জয়ন্তীতে ঠিক করে, ছোট্ট প্ল্যাটফর্ম করে, ছোট্ট অনুষ্ঠান করে। যারা প্ল্যাটফর্ম করতেও পারে না তারা তাদের ক্লাব ঘরের মধ্যে ওইটুকুনি জায়গার মধ্যে ছোট ছোট শিল্পীদের নিয়ে সুন্দর করে নাচের আসর হয়, গানের আসর হয়, কবিতার আসর হয়। নাটকটাও হোক না, তবে তার জন্যে আপনাদের আগ্রহ থাকাটা ভীষণ দরকার। নাটক মানেই সিনেমা করা নয়, নাটক মানেই থিয়েটার নয়, দুটো সম্পূর্ণ আলাদা প্ল্যাটফর্ম। নাটক আপনাকে বিকশিত করবে, সিনেমা করবেন আমি সে কথা বলছি না, তবে সেই ধরনের সিনেমা এখন কটা আসে আমার থেকে মনে হয় আপনারা ভালো বেশি জানেন। যাই হোক, তো সর্বশেষ আবারও আপনাদের কাছে জোরহাত করে আবেদন রাখছি যে আপনারা নাটকটা দেখুন, নাট্যকর্মীদের, শিল্পীদের পাশে দাঁড়ান। আর কিছু বলার নেই। ধন্যবাদ।